বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যান্ড প্রিন্টের প্রথম ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসটা হচ্ছে আমরা অনেকটাই সহজ করে দেখব। আমরা এখানে এখন যে জিনিসটা দেখাচ্ছি কাঠগোলাপ, এটাই হচ্ছে সম্পূর্ণ জিনিস দেখব, প্লাস হচ্ছে কি কি কালার ইউজ করা যাবে, টুকিটাকি অনেক কিছু শিখব। এর মধ্যে প্রথমেই হচ্ছে আমি একটা কটন কাপড় নিয়েছি, সাথে হচ্ছে কালারগুলো নিয়েছি। এগুলো অ্যাক্রোমিন কালার প্লাস হচ্ছে শাড়ি পাঞ্জাবি কোথায় পাবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে একটু এঁকে নিচ্ছি, যেহেতু আমরা নতুন নতুন শিখব। শুরুতেই হচ্ছে ফ্রি হ্যান্ডে কাজ না করাই ভালো, এতে একটু রিস্ক হয়ে যায়, কারণ রঙের ক্ষেত্রে একটু 19-20 হলে সেটা ওঠানো অনেক বেশি কঠিন। চেষ্টা করবেন একটু এঁকে নেওয়ার জন্য, এঁকে নিলে হচ্ছে কাজটা একটু সহজ হবে, এঁকে নিলে শেপটা সুন্দর আসবে, প্লাস হচ্ছে একটু বেশ কম হবে না, বা আপনার জন্য একটু ইজি হবে। তো আমি এখানে দেখানোর জন্য প্রথমে হচ্ছে ভিডিওতে একটু এঁকে নিচ্ছি। আমি এখানে একটা নর্মাল পেন্সিল ইউজ করতেছি, তবে সতর্কতা হচ্ছে পেন্সিলের দাগটা খুব গাঢ় করে দিবেন না। যেহেতু আমি ভিডিও করব, ভিডিওতে আমার পেন্সিলের দাগটা সুন্দর করে ফুটতে হবে, আপনারা যেন ভালো করে বুঝতে পারেন, সেই জন্য হচ্ছে আমি এখানে অনেকটা গাঢ় করে দিচ্ছি। বাট আপনারা যখন কাজ করবেন বা আমি যখন অন্য কাপড়ে কাজ করি, তখন আমি এতটা গাঢ় করে দিই না। আমি একদমই হালকা করে দিই, যতটা হচ্ছে আমার চোখে ভাসবে বা যতটা দিলেই হচ্ছে আমি কাজ করতে পারবো। এবার হচ্ছে কালারের ব্যাপারটাতে আসি। কালারে হচ্ছে আমরা অ্যাক্রোমিন কালারটা ইউজ করতেছি, এটা একটা রেডি কালার। এখানে এক্সট্রা করে আপনাদের কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা লাগবে না, বা হচ্ছে মিক্সিংয়ের কোনো ঝামেলা নেই। এই কালারগুলো হচ্ছে 50 গ্রাম 30 টাকা করে পাবেন। আমি এখানে সরাসরি কালারটা ইউজ করতেছি, কারণ এখানে সম্পূর্ণটাই রেডি, আমার এখানে মিক্সড করার মতো কিছু নেই, সেই জন্য হচ্ছে আর এক্সট্রা করে কিছু দিতে হচ্ছে না। যারা নতুন, যারা বিগিনার, এই ধরনের ঝামেলা এড়াতে চান, তারা সরাসরি রেডি কালারটা ইউজ করবেন। ইভেন আমি নিজেও হচ্ছে এটা ইউজ করি, কারণ আমার কাছে এটা ভালো লাগে ইউজ করতে, বা এটার ঘনত্ব বা হচ্ছে পাতলা ঘনত্ব যাই বলেন না কেন পারফেক্ট থাকে। তারপরেও যদি কোনো ক্ষেত্রে আপনার মনে হয় যে ঘনত্বটা একটু বেশি, সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু এনকে ইউজ করতে পারেন। আর যদি মনে হয় ঘনত্বটা আরেকটু বাড়াতে হবে, সেক্ষেত্রে বাইন্ডার ইউজ করতে পারেন। এবং দুইটাই হচ্ছে সেম প্রাইজে আপনারা পাবেন। বাইন্ডার আর এনকে হচ্ছে 50 গ্রাম 35 টাকা। তো আমার এখানে যেহেতু সাদা কাপড়ে হচ্ছে আমি কাজ করতেছি, সাদার উপর আমি আবার সাদা একটা বেজ দিচ্ছি, যদিও সাদার উপর সাদা বেজ দেওয়ার কোনো দরকার নেই। বেস মূলত হচ্ছে আমরা যখন কালারফুল কোনো কাপড়ে কাজ করি, ধরেন এখানে যদি ডার্ক কালারের কোনো কাপড় থাকতো, তখন হচ্ছে আমরা একটা বেস দিয়ে নিতাম, যেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব গাঢ় কাপড়ে বা ডার্ক কালার কাপড়ে কিভাবে কাজ করতে হয়। তবে এক্ষেত্রে সাদার উপর সাদা আমি বেস দিচ্ছি, কারণ হচ্ছে আমরা এখানে কাঠগোলাপ আঁকতেছি এবং কাঠগোলাপটা সাদা হয়। যেহেতু সাদার উপর সাদা দেওয়াতে আলাদা করে ফুটতেছে, তো আপনাদের উচিত কাজটার ফিনিশিং ভালো করে আনার জন্য আলাদা একটা সাদা দিয়ে বেজ দেওয়া। এটা মূলত বেজ না, এটা আমি কালারই করতেছি, কারণ ফুলের কালারটাই সাদা। তো এখানে আমি কালারটাকে পাতলা করিনি, কারণ হচ্ছে আমার মনে হয়েছে এটাই এনাফ, এর চেয়ে পাতলা করলে কালারটা ছড়ে যেতে পারে। আর অনেকেই হচ্ছে ভাবেন যে পানি দিয়ে কালার পাতলা করা যায় কিনা। অবশ্যই পানি দিয়েও হচ্ছে আপনারা কালারটাকে পাতলা করে নিতে পারেন, তবে যখন আপনারা নতুন নতুন কাজ শিখবেন, পানি দিয়ে যখন আপনি কালারটা পাতলা করতে যাবেন, তখন কালারটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো কন্ট্রোল করার জন্য পানিটা এড়িয়ে যাওয়াই ভালো, এনকে ইউজ করা ভালো। এবার হচ্ছে আমরা কিছু জিনিস দেখাই যেটা হ্যান্ড প্রিন্টের ক্ষেত্রে অনেক বেশি জরুরি। এখানে হচ্ছে সেমি মুসলিন শাড়ি আছে, হাফ সিল্ক শাড়ি আছে, যেগুলো হচ্ছে আমরা সবসময় হ্যান্ড প্রিন্টে ইউজ করে থাকি। মেইনলি সেমি মুসলিন, হাফ সিল্কেই বেশিরভাগ কাজটা করা হয়, তবে কিছু ক্ষেত্রে যারা কটন শাড়ি পছন্দ করে সেক্ষেত্রে কটন ইউজ করি। অ্যান্ড সবচেয়ে ডিমান্ডিং জিনিস হচ্ছে পাঞ্জাবি। খাদি পাঞ্জাবিটা বেস্ট হ্যান্ড প্রিন্টের জন্য। এছাড়া আনক বটনও আপনারা নিতে পারেন, তবে আমার মনে হয় খাদিটাই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। এবার হচ্ছে এখানে কিছু তুলি দেখাচ্ছি, কিপ স্মাইলিংয়ের এই তুলিগুলো, প্লাস হচ্ছে এই রেডি কালারগুলো, সবগুলো হচ্ছে আপনারা একটা পেজে একই সাথে পেয়ে যাবেন। আমি পেজের লিঙ্কটা হচ্ছে কমেন্টে দিয়ে দিচ্ছি বা হচ্ছে মেনশন করে দিচ্ছি। এবার ক্লাসে ব্যাক করি। আমরা এখানে একটা মাল্টি কালারের কাঠগোলাপ আঁকবো, সেটার জন্য হচ্ছে আগে একটু আমি খালি রেখেছি অংশটা, এখানে কিন্তু কোনো ধরনের কাজ করিনি। তো মাল্টি কালারের শেডের ক্ষেত্রে আমরা প্রথমে শেড নির্বাচন করেছি। শেডটা হয়েছে গোলাপি প্লাস হচ্ছে হলুদের মধ্যে একটা শেড করব।
তো হলুদের মধ্যে আর গোলাপির মধ্যে করার জন্য প্রথমেই হচ্ছে হলুদ কালারটা নিয়েছি, আর কালারটা আমি আস্তে আস্তে করে ঘষে দিচ্ছি। যেহেতু আমরা আগে থেকেই সুন্দর করে দাগ দিয়ে নিয়েছিলাম, সেই দাগ অনুযায়ী হচ্ছে কালারটা ব্লেন্ড করতেছি। উপরের অংশটা বা সামনের অংশটাতে একদম লম্বা করে শেষ পর্যন্ত দাগটা টেনেছি, সেই পর্যন্ত কালার নিয়েছি, কিন্তু পরের অংশতে আমরা কিন্তু সবটা কালার নিয়ে নিয়ে হাফ করেছি। সেম ভাবে এর বিপরীত অংশে যেখানে দাগ ছিল সেখানে আমরা পিঙ্ক কালারটা দিয়েছি। এবার হচ্ছে দুইটা কালারকে আমরা একসাথে আনবো বা একসাথে হচ্ছে ব্লেন্ডিং করব, বা হচ্ছে দুইটা কালারের শেড খুব সুন্দর করে মিক্সিং করব। এক্ষেত্রে আমি অল্প একটু পানি ইউজ করেছি। পানিটা কিন্তু সরাসরি কাপড়ে দিয়ে অ্যাপ্লাই করে বা ভিজিয়ে নিইনি। আমি এখানে দেখেন তুলিটা অল্প একটু ভিজিয়ে নিয়েছি। তুলির গায়ে যতটা পানি থাকবে সেই পানিটাই ছড়িয়ে যাবে দুইটা কালারের মধ্যে এবং সুন্দর একটা কালার ক্রিয়েট হবে। পানির পরিমাণ খুবই সাবধানে নিতে হবে। এখানে আপনি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পানি নিলে আপনার রংটা কন্ট্রোল করা যাবে না এবং বাইরের দিকে চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা বলি প্রথম অবস্থায় পানি দিয়ে কাজ না করে আপনারা এনকে ইউজ করতে পারেন। এনকেতে হচ্ছে কালারটা এত বেশি ছড়ায় না পানির মতো। এছাড়াও পানি দিয়ে যে যে কাজগুলো করা যায়, যেমন ওয়াশ পেন্টিং, ওইগুলো হচ্ছে আমরা নেক্সট ডে আস্তে আস্তে দেখব, আস্তে আস্তে শিখব। প্রথমেই হচ্ছে আমরা বেসিক ক্লাসটা শিখতেছি। তো এখানে আমি কিন্তু সাইডেও পানি ইউজ করিনি, আমি মিডিল অংশটাতে যেখানে হচ্ছে ব্লেন্ড করব দুইটা কালার একসাথে মিক্সড করব, শুধুমাত্র সেই অংশটাতেই পানি ইউজ করেছি। আমি যদি এখানে সাইডে তুলি ভর্তি করে পানি ইউজ করতাম তাহলে রংটা চারপাশে ছড়িয়ে যেত। যেহেতু আমি কালারটা ছড়াতে চাচ্ছি না, বাইরের শেপটা বা পাপড়ি শেপটা সুন্দর রাখতে চাচ্ছি, একদমই নিখুঁত রাখতে চাচ্ছি, সেই জন্য সেই অংশটাতে আমি শুকনো রেখেছি, কোনো ধরনের পানি রাখিনি। তো এইভাবে হচ্ছে আমার একটা মাল্টি কালারের কাঠগোলাপ হয়ে গেল দুইটা শেডের। এবার আমরা যে অংশটাতে হচ্ছে কাজ করে রেখেছিলাম, মানে সাদা দিয়ে রেখেছিলাম, সেই অংশটাতে কাজ করব। এখন অনেকেই বলতে পারেন যে আপু আপনি প্রথমেই এটা কমপ্লিট করে পরে অন্যটা করতে পারতেন, বাট এখানে সাদাটা রেখে বা সাদাটা কাজ করে আমি কিছুক্ষণ গ্যাপ রেখে এর ফাঁকে হচ্ছে অন্য কাজটা করেছি। এর কারণ হচ্ছে আমি একটু টাইম দিয়েছি যেন সাদা কালারটা শুকিয়ে যায়। অনেকেই বলেন যে আপু একটা কালার দেওয়ার পর অন্য আরেকটা কালার দিলে কালারটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা উপরের কালারটা সুন্দর ফুটতেছে না। এটার মূল কারণ হচ্ছে আপনার নিচের কালারটা ভালো করে শুকায়নি। নিচের কালারটা ভালো করে না শুকালে উপরে কোনো কালার ইউজ করবেন না। এতে করে নিচের কালার এবং উপরের কালারটা যখন ঘষাঘষি করবেন বা একটার উপরে একটা কালার অ্যাপ্লাই করবেন, দুইটা কালার ব্ল্যান্ডিং করে দিবেন, তখন হচ্ছে কালারটা একটার সাথে একটা মিক্সড করে কালার চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমি নিচে একটু লাল কালার অ্যাপ্লাই করলাম, লালটা দিয়ে আমি এখানে রেস্ট দিলাম না বা হচ্ছে কালারটা শুকানোর আগেই উপরে সবুজ অ্যাপ্লাই করে দিলাম। এখন স্বাভাবিকভাবেই আমরা জানি লাল আর সবুজ একসাথে মিক্সড করলে কালচে বর্ণ ধারণ করে বা কালো একটা শেড তৈরি হয়। এখন যদি আমরা লালটা অ্যাপ্লাই করে কোনো সময় না দিয়ে উপরে সবুজ কালার অ্যাপ্লাই করে ঘষতে থাকি এবং আমরা ভাবি যে উপরে তো আমি সবুজ দিয়েছি তার মানে আমার কালারটা সবুজ আসবে, ব্যাপারটা এরকম না। যদি কালারটা না শুকায় তখন হচ্ছে উপরের এবং নিচের দুইটা কালারই একসাথে ব্লেন্ড হয়ে যায় এবং দুইটা কালার মিক্সড করে যে কালারটা আসার কথা ঠিক সেই কালারটাই আসে। বাট আপনি যদি লাল কালারটা দিয়ে অনেকক্ষণ ওয়েট করেন, ওয়েট করে তারপর সবুজটা অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে কিন্তু আর এই সমস্যাটা হবে না। কিন্তু লাল কালার যেহেতু ডিপ আর সবুজটাও ডিপ, এক্ষেত্রে সরাসরি একটা ডিপ কালার উপর একটা ডিপ কালার অ্যাপ্লাই না করাই ভালো, বা এতে করে ফিনিশিং ভালো আসে না। আমি জাস্ট উদাহরণের জন্য বললাম। এমনিতে হচ্ছে আমরা দুইটা ডিপ কালার অ্যাপ্লাই করলে অবশ্যই একটা বেস কালার দিয়ে নিই যেন কালারটা সুন্দর করে ফুটে। তো আমি এখানে হচ্ছে প্রথমে একটু গোলাপি বা হচ্ছে হলুদটা দিয়েছিলাম, দেন আমার মনে হলো যে এটা একটু ছড়িয়ে দিতে পারি তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা মানে আমি সাদা কালারের উপর কাজ করতেছি, ফুলটাও সাদা, ম্যাক্সিমাম অংশ জুড়ে যদি ফুলটা সাদা থাকে তাহলে দেখতে আমার কাছে ভালো লাগতেছিল না, একটু কালারফুল চাচ্ছিলাম, সেই জন্য হচ্ছে ছড়িয়ে দিয়েছি। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, আপনি চাইলে হচ্ছে একটা টানও দিতে পারেন, সম্পূর্ণটা সাদা রাখতে পারেন বা সম্পূর্ণটাই কালার করতে পারেন। আমি এখানে 0 সাইজের তুলিটা ইউজ করেছি। 0 সাইজের মধ্যে আবার 3টা সাইজ হয়, তো আমি শুধু 0টা ইউজ করেছি। 00টা একটু ছোট হবে, 000টা আরও ছোট হবে। যখন আমরা শাড়িতে কাজ করি তখন বড় তুলিগুলো দিয়ে কাজ করি, বাট ক্লাসের ক্ষেত্রে বা হচ্ছে পাঞ্জাবি বা ছোট ছোট অংশে এই তুলিটা আমার কাছে বেস্ট মনে হয়। আমি এই তুলি দিয়েই সব কাজ করি। যেমন এখানে আমি ফুলটা আঁকলাম এই তুলি দিয়ে এবং পাতার কাজটাও এই তুলি দিয়ে করব। ইভেন পাতার মধ্যে যে শিরা থাকবে সেটাও এই তুলি দিয়েই করব। তো আমার এখানে হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে।
কালারটা কোনোভাবে লেগে গেছে, বাট আমার কাছে অপশান আছে, আমি এটা ঢেকে ফেলতে পারবো। যদি আপনার কাছে অপশন না থাকে, না রাখতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু হাই স্পিড পাওয়া যায়। হাই স্পিড নিয়ে হচ্ছে একটু অ্যাপ্লাই করে দিলে কালারটা সুন্দর করে উঠে আসবে। তো আ যাই হোক, এখানে হচ্ছে আমরা এবার পাতাটা দেখব। পাতার ক্ষেত্রে আমার কাছে ডিপ গ্রিন ছিল। ডিপ গ্রিনটা ইউজ করেছি। আর ডিপ গ্রিনটাকে শেডে আনতে বা বিভিন্ন শেড বোঝাতে আমি এখানে হলুদটা ইউজ করতেছি সাথে। পাতার ক্ষেত্রে কিন্তু আমি এখানে পানি ইউজ করতেছি না। আমার এখানে একটু এনকের দরকার ছিল দেয়ার। কারণ কালারটা আমার কাছে বেশ ঘন মনে হচ্ছিল। সেজন্য আমি একটু এনকে এপ্লাই করে কালারটাকে অল্প একটু পাতলা করে নিয়েছি। এনকেটা হচ্ছে মূলত কালারকে পাতলা করে, প্লাস হচ্ছে কালারের টেকসই ভাবটা আনে। এছাড়াও হচ্ছে আম কালারটা ঠিক রাখে। পানির ক্ষেত্রে পানি দিলে অনেক সময় কালারটা আমার কাছে মনে হয় শাইনিং ভাবটা চলে যায়। তো এখন বলি হ্যান্ড প্রিন্ট কাপড়টা মূলত কিভাবে করতে হয়। অনেকেই ভাবেন যে হ্যান্ড প্রিন্ট তো উঠে যেতে পারে বা কালার, যেহেতু কালারে করা সেটা ধোয়ার পর নষ্ট হয়ে যেতে পারে। হ্যান্ড প্রিন্টের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন ১ম নিয়ম হচ্ছে আপনি কালারটা করার পর অনেকদিন বলতে ১ সপ্তাহ বা হচ্ছে ৮ থেকে ৯ দিন পর্যন্ত কালারে হচ্ছে পানি দেওয়া যাবে না। আপনি কাপড়টা ইউজ করতে পারবেন, বাট কাপড়ে কোনো রকম পানি দেওয়া যাবে না বা ধোয়া যাবে না। এই টাইমটা ওভার হওয়ার পর হচ্ছে আপনি অন্য কাপড়ের মতো ইউজ করতে পারবেন। ধোয়ার ক্ষেত্রেও সেম প্রসেসে ইউজ করতে পারবেন। তবে যেহেতু হাতে আঁকা জিনিস, সেগুলোর ক্ষেত্রে হালকা করে ধোয়াটাই ভালো। খুব বেশি ঘষাঘষি করা উচিত নয়। এবার বলি প্রসেসিংটা। আপনার ১ম এ হচ্ছে ভালো মানের কালার সিলেক্ট করতে হবে। আপনার কালার যদি নষ্ট থাকে, সেক্ষেত্রে আপনি যতই সতর্কতা অবলম্বন করেন, আপনার কাজ কিন্তু ভালো হবে না বা কাপড়ের রংটাও উঠে যেতে পারে। এরপরে হচ্ছে আপনি কাজটা করার পর কাজটা ভালো করে রোদে শুকাতে দিতে হবে। শুকানোর পর উল্টো পাশে আয়রন করতে হবে। যে অংশে আপনি কাজ করেছেন সেই অংশে আয়রন দিবেন না বা সেই অংশে হিট দিবেন না। তার উল্টো পিঠে হচ্ছে হিটটা দিতে হবে। এতে করে হচ্ছে কাপড়ের রংটা আরো বেশি টেকসই হয়। এরপর হচ্ছে ৮ থেকে ৯ দিন কোনোভাবেই কালারটা হচ্ছে ধোয়া যাবে না। আর এভাবেই হচ্ছে মূলত হ্যান্ড প্রিন্টের কালারগুলো করা হয় বা হচ্ছে আমরা রেগুলার ইউজ করি। আশা করি হ্যান্ড প্রিন্ট নিয়ে প্রাথমিক ধারণাটা আপনারা পেয়ে গেছেন। আর অনেকেই বলেন যে কালার দিয়ে আলাদা করে কালার বানানো, এগুলো অনেক ঝামেলাপূর্ণ কাজ। তাছাড়া আমি যেহেতু রেগুলারলি এটাই ইউজ করি, সেজন্য আমি এই কালারটা দেখিয়েছি। এর বাইরে আপনারা যদি মনে করেন যে এই কালারটা পাচ্ছেন না, যদিও আমি পেজ মেনশন করে দিয়েছি আপনারা সব ধরনের কালার পাবেন। তাহলে হচ্ছে আপনারা অ্যাক্রিলিক কালারটা নিতে পারেন। সেগুলো হচ্ছে দারাজে বা হচ্ছে বিভিন্ন অনলাইন শপ, এছাড়া হচ্ছে দোকানেও পেতে পারেন। তবে আমার মনে হয় এই অ্যাক্রিলিক কালারগুলো তুলনামূলক অনেকটা বেশি থাকে, প্রাইসও কম এবং অনেকটাই সাশ্রয়ী। এটা দিয়ে আপনারা চাইলে ব্লকের কাজও করতে পারবেন। তো আমি এখানে মোটামুটি হচ্ছে হ্যান্ড প্রিন্ট নিয়ে বেসিক একটা ধারণা দিয়েছি। পরবর্তীতে আস্তে, আস্তে ক্লাসের মাধ্যমে অনেক ধরনের কোয়েশ্চেন আপনাদের, তারপরে হচ্ছে নতুন অনেক টপিক নিয়ে আলোচনা করব। এছাড়া হচ্ছে যারা নতুন বিজনেস শুরু করতে চান, একটা বিজনেস কিভাবে স্টার্ট করবেন, প্লাস হচ্ছে কুরিয়ার কিভাবে ভালো, কোন কুরিয়ার ভালো, কিভাবে কুরিয়ার করবেন, সারা দেশে কিভাবে হোম ডেলিভারি দিবেন। এছাড়াও টুকিটাকি অনেক বিষয় নিয়ে ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এছাড়া যারা হচ্ছে গ্রুপে এড আছেন, তাদের রেগুলার হচ্ছে তাদের সাথে আমার যোগাযোগ হবে। আপনাদের যেকোনো প্রবলেম অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কমেন্ট সেকশনে যদি কোনো কারণে মিস হয়ে যায়, আমি যদি পিক করতে না পারি, ইনবক্স করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তী যেকোনো ক্লাসে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা হবে। এর এর বাইরে হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। রেগুলার হোমওয়ার্ক যেখানে সাবমিট করবেন সেটার লিংক হচ্ছে আমি কমেন্ট সেকশনে এড করে দিয়েছি। কাইন্ডলি সবাই হোমওয়ার্ক দিবেন এবং হোমওয়ার্ক দিলে কিন্তু আপনাদেরই লাভ। কারণ আপনি রেগুলার প্র্যাকটিস করলে আপনার হাতের জড়তা কেটে যাবে। হাতটা ইজি হবে। প্লাস হচ্ছে যখন হোমওয়ার্ক সবাই মিলে দিবেন, একজন আরেকজনের হোমওয়ার্ক দেখবেন। এতে করে হচ্ছে কাজের আগ্রহ বাড়বে, কাজটা সহজেই শিখা হবে। এছাড়া আপনি যদি অনেকদিন একটানা কাজ জমাতে থাকেন, ক্লাস চলে যেতে থাকে, এরপরে কিন্তু একসাথে অনেকগুলো জমে যাবে অ্যান্ড দেয়াটা অনেক টাফ হয়ে যাবে। তো রেগুলার হোমওয়ার্ক সাবমিট করার ট্রাই করবেন। এতে করে আপনাদেরই লাভ হবে ইনশাআল্লাহ।
পাতা যেহেতু আমি সেম প্রসেসেই করতেছি, সেজন্য পাতা নিয়ে আলাদা করে কিছু বলতেছি না। আপনারা হচ্ছে আমি এখানে জাস্ট ভরাট করে দিচ্ছি। যেহেতু ১ম ক্লাস অনেকেরই অনেক কিছু বুঝতে অসুবিধা হবে বা হচ্ছে দেখতে ভিডিও ফাস্ট করে দিলে দেখতেও সমস্যা হতে পারে। সেজন্য আমি অনেকটা স্লো গতিতে কাজ করেছি বা হচ্ছে স্কিপ করতে চাইনি। কারণ আপনারা আস্তে, আস্তে দেখেন এতে করেই ভালো হবে। এখানে আমি একটা জিনিস করতেছি, অনেকেই হয়তো এটা লক্ষ্য করে থাকবেন। যারা লক্ষ্য করেননি তারা এখন লক্ষ্য করেন যে আমি ১ম এ কিন্তু আউটলাইন একটা করতেছি। পাতার বাইরের যে অংশটাতে আমি দাগ দিয়েছিলাম, সেই অংশটা আমি ১ম এ কভার করতেছি এবং সেই অংশটা কভার করতেছি খুব সাবধানতার সাথে। আপনার পাতার বাইরের আউটলাইন বা হচ্ছে যে দাগটা সেটার ফিনিশিং যদি সুন্দর করে দিতে পারেন, তাহলে আপনার পাতা দেখতে এমনিতেই অনেকটা সুন্দর হবে। সবাই এই ভুলটা করে আগে ভিতরের অংশতে কাজ করে, ভিতরের অংশ কাজ করে বাইরের কাজের ক্ষেত্রে কিন্তু এতটা গুরুত্ব দেয় না। এতে করে ফিনিশিং সুন্দর আসে না। ফিনিশিং ভালো আসতে হলে অবশ্যই আউটলাইনের দিকে নজর দিতে হবে। আউটলাইন যেন খুব স্মুথ হয় এবং খুব সুন্দর হয়। এবার অনেকেই বলতে পারেন অনেক ক্ষেত্রে কিন্তু কালার স্মুথলি আসে না। এটা আসে না এর একমাত্র কারণ হচ্ছে কালারের ঘনত্বটা বেশি থাকে। কালারের ঘনত্ব যখনই বেড়ে যাবে তখন দেখবেন যে আপনার কালারটা একদম ফিনিশিং ভালো আসতেছে না, স্মুথ আসতেছে না। একটু ছেড়ে, ছেড়ে আসতেছে। যা দেখতে খারাপ লাগে বা হচ্ছে দেখে মনে হয় যে ফিনিশিংটা ভালো করে দিতে পারেননি। এক্ষেত্রে কিন্তু এনকে ইউজ করতে পারেন। আর এনকে খুব বেশি ইউজ করা যাবে না। আমি এখানে অল্প পরিমাণে ইউজ করেছি। ১ম এ হচ্ছে ২-১ ফোঁটা দিবেন, দিয়ে ভালো করে মিক্সড করবেন। মিক্সড করে আপনি একটু চেক করতে পারেন যে এটা সঠিক পরিমাণ কিনা বা হচ্ছে এটা আপনার উপযোগী কিনা কাজ করার জন্য। যদি মনে হয় যে না এখানে অনেক বেশি পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে একটু কালার মিক্সড করে কালারটা একটু ভারী করে নিতে পারেন। সেজন্য হচ্ছে কালার পাতলা একবার হয়ে গেলে ভারী করাটা অনেকটাই কষ্ট। সেজন্য অল্প পরিমাণ এনকে দিয়ে, দিয়ে হচ্ছে কাজ করবেন এবং অল্প, অল্প করে পাতলা করে নিবেন। তো হ্যান্ড প্রিন্ট নিয়ে আমার মনে হয় না বেসিক আরো কোনো কোয়েশ্চেন থাকতে পারে। কারণ মেইন কোয়েশ্চেনই থাকে কালার নিয়ে, কালার কিভাবে পাতলা করা যায় সেটা নিয়ে। প্লাস হচ্ছে কালার কোথায় পাবো, রং কোথায় পাবো, তুলি কোথায় পাবো এগুলো নিয়ে। এগুলো সবগুলো অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে শিরার জিনিসটা যেটা হয়েছে আমি আমি খুবই সরি। এটা যখন আমি কাজ করেছি তখন কোনোভাবে স্কিপ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এখানে মুখে বলে দিচ্ছি যে শিরার কালারটা আমি কিভাবে বানিয়েছি। এখানে হচ্ছে আমি যে গ্রিন কালারটা ইউজ করেছিলাম সেটার সাথে অল্প একটু হলুদ আর অল্প একটু হোয়াইট কালার দিয়ে কালারটাকে হালকা করে নিয়েছি। যেহেতু পাতা থেকে শিরার কালারটা অনেকটাই হালকা হয়, সেজন্য আপনি পাতার যে কালারটা নেবেন তার চেয়ে শিরার কালারটা একটু হালকা করার চেষ্টা করবেন। যেহেতু আমরা মেক্সিমাম পাতা বা হচ্ছে 99% পাতাই সবুজ করি, সেক্ষেত্রে শিরার ক্ষেত্রে আপনারা হচ্ছে সবুজের সাথে একটু হলুদ মিক্সড করতে পারেন। যদি মনে হয় হলুদেও কালারটা সুন্দর আসতেছে না, তারপরে হচ্ছে আরেকটু হোয়াইট কালার মিক্সড করে কালারটাকে আরেকটু হালকা করতে হয়। তো এখানে আমার ফুল আঁকা মোটামুটি শেষ। তারপরে হচ্ছে ভাবলাম যে আমি একটু আউটলাইনার দিতে পারি বা হচ্ছে ফুলের মধ্যে যে ভাঁজটা থাকে সেটা দিতে পারি। এক্ষেত্রে আমি এখানে একটু খয়েরি কালার ইউজ করতেছি বা হচ্ছে অনেক বেশি ডার্ক চকলেট কালার, মেরুন টাইপের একটা কালার। সরি খয়েরি না, খয়েরিটাও চাইলে আপনারা ইউজ করতে পারেন। তবে একটু ডার্ক কালার ইউজ করলে মনে হয় বেশি ভালো হয়। এক্ষেত্রে আমি কালারটাকে একদমই হালকাভাবে এবং স্মুথলি ইউজ করেছি। যেহেতু কাঠগোলাপের মধ্যে এমন একটা ভাঁজ থাকে, ভাঁজটা বোঝানোর জন্যই আমি এই কালারটা দিয়েছি। এটা আ আপনাদের কাছে অপশনাল। যদি মনে হয় যে আপনারা ভাঁজটা দিবেন তাহলে এরকম একটু ভাঁজ দিতে পারেন। আর যদি মনে হয় স্কিপ করতে চান তাহলে যতটুকু ছিল সেই পরিমাণ রাখলেই হবে। মোটামুটি আমি ক্লাসের শেষের দিকে চলে এসেছি। এগুলো হচ্ছে আমার লাস্ট ফিনিশিং। তো আ সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কারো কোনো প্রবলেম থাকলে। আপনারা প্রবলেম বললেই হচ্ছে আমি পরবর্তী ক্লাসে সেটার সমাধান করতে পারবো বা হচ্ছে নতুন কোনো টপিক খুঁজে পাবো। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা গ্রুপে অ্যাডে আছেন গ্রুপ থেকে হচ্ছে আমাকে মেসেজ দিবেন যেকোনো সমস্যার জন্য। হোমওয়ার্ক নিয়মিত সাবমিট করবেন এবং নেক্সট ক্লাসের টপিক কী দিলে আপনাদের জন্য উপকার হয় বা কী বিষয়ে আপনারা নেক্সট ক্লাসটা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চেষ্টা করবেন রেগুলার ক্লাসে উপস্থিত থাকার। আমাদের হচ্ছে সপ্তাহে ২ দিন ক্লাস দেওয়া হবে। সপ্তাহে যেকোনো ২ দিন দিতে পারি। সেক্ষেত্রে আমি আগে অবশ্যই বলে দিব যে কবে, কবে ক্লাস বা ক্লাসের আগে আমি পোস্ট করে জানিয়ে দিব। মেইনলি ক্লাস আমি সন্ধ্যা টাইমে আপলোড করে থাকি। তো এগুলো হচ্ছে রেকর্ড ক্লাস যেকোনো টাইমে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আমার ক্লাসও শেষ। সবাই আশা করি ফুলটা পছন্দ করেছেন। নেক্সট ক্লাস কি দেখতে চান কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।